যে ধরো তুমি একটা স্ট্রেট লাইন বরাবর যাচ্ছ, আমি একদম তোমাদের বোঝার মতো করেই বলছি, একটা স্ট্রেট লাইন বরাবর যাচ্ছ, যেতে যেতে হঠাৎ করে তুমি তোমার রুট চেঞ্জ করে অন্য রুটে যাচ্ছ, অন্য রুটে গেলে, রুটটা চেঞ্জ করে অন্য রুটে গেলে, তাহলে এই যে তুমি ডিফ্লেক্ট করলে, যাওয়ার কথা ছিল এই দিকে, যাচ্ছ তুমি এই দিকে, তাহলে যেদিকে যাওয়ার কথা ছিল সেইখান থেকে যেদিকে তুমি গেলে সেই বরাবর যে অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে, এই অ্যাঙ্গেলটাকে আমরা কি বলবো? ফাই দিয়ে ডিনোট করি। এটার নাম কি? এটার নাম হচ্ছে ডিফ্লেকশন অ্যাঙ্গেল। ঠিক আছে, ডিফ্লেকশন অ্যাঙ্গেল। তাহলে আমরা কার্ভ কাকে বলবো? কার্ভ হচ্ছে এই যে রুটটা চেঞ্জ হলো, এই রুটটা চেঞ্জ হলে, ভাবো তুমি যদি এখন কোনো একটা সাইকেল নিয়ে যাও, তাহলে সেক্ষেত্রে এই রাস্তা দিয়ে গিয়ে তুমি কি ডাইরেক্ট এরকম ভাবে বেঁকে আসতে পারবে? পারবে না। দেখবে রাস্তাগুলো কেমন থাকে, রাস্তাগুলো এখান থেকে শুরু করে এইভাবে আস্তে করে হালকা করে টার্নিং দিয়ে দেওয়া হয়, যাতে করে যাওয়া আসার অসুবিধা না হয়। তাহলে এই যে দুটো আলাদা আলাদা ডিরেকশন, একটা অরিজিনাল লাইন আর একটা হচ্ছে ডিফ্লেক্টেড লাইন। এই দুটো লাইনকে যে একটা আর্ক দিয়ে যুক্ত করা হলো, এই আর্কটাকেই আমরা কি বলবো? কার্ভ বলবো। ক্লিয়ার হয়েছে জিনিসটা? ক্লিয়ার হয়েছে? হ্যাঁ দিদি। আচ্ছা, তাহলে এবার হচ্ছে এই যে কার্ভ আমরা বলছি, এই কার্ভের তাহলে টাইপ কি কি আছে, কি কি ধরনের কার্ভ আমরা দেখতে পাই? কার্ভকে মেনলি আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে হরাইজন্টাল কার্ভ, আর একটা হচ্ছে ভার্টিক্যাল কার্ভ। হরাইজন্টাল কার্ভ কোনগুলো? হরাইজন্টাল কার্ভ হচ্ছে যেখানে ডিরেকশন চেঞ্জ হয়। আর ভার্টিক্যাল কার্ভ হচ্ছে যেখানে গ্রেডিয়েন্ট চেঞ্জ হয়। বিষয়টা কেমন একটু খুলে বলি। ধরো তুমি বাড়ি থেকে সাইকেল নিয়ে বেরিয়েছো, তোমার বাড়ির সামনে একটা মোড় আছে যেখানে দুটো রাস্তা ভাগ হয়ে গেছে, এইভাবে বাড়ির সামনে রাস্তা দিয়ে যাচ্ছ, এখানে টার্নিং আছে, টার্নিং এ কি একটা রাস্তা তোমার এইভাবে চলে গেছে আর একটা রাস্তা এইভাবে চলে গেছে। তাহলে এই যে তুমি এইখান দিয়ে বেরিয়ে তোমার ডিরেকশন চেঞ্জ করে আসলে, এখানে যে কার্ভটা তৈরি হলো, এইটা হচ্ছে হরাইজন্টাল কার্ভ, যেটা শুধু ডিরেকশন চেঞ্জ করার জন্য হচ্ছে। এবার কথা হচ্ছে তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, যেতে যেতে রাস্তায় তোমার একটা ফ্লাইওভার পড়লো, তুমি আস্তে 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 উঠে এরকম উঁচু হলো, উঁচু হয়ে নিয়ে তারপর আবার আস্তে আস্তে নেমে গেল, বা কোনো একটা কালভার্টের জায়গাটা এরকম আস্তে আস্তে উঁচু হয়েছে, উঁচু হয়ে নিয়ে তারপর আস্তে আস্তে নেমে গেছে। তাহলে এখানে কি হলো? গ্রেডিয়েন্টের চেঞ্জ হলো। এটা স্ট্রেট লাইনটা যাওয়ার কথা ছিল এরকম, কিন্তু এখানে গ্রেডিয়েন্ট চেঞ্জ হয়েছে, একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে এটা উঠে যাচ্ছে, এটা স্লোপে উঠে যাচ্ছে এটা। তাহলে এটা কিসের জন্য হলো? গ্রেডিয়েন্ট চেঞ্জের জন্য যেটা হলো সেটা হচ্ছে ভার্টিক্যাল কার্ভ। মানে এটার একটা এলিভেশন আমি দেখতে পাচ্ছি, এটা কিন্তু এলিভেশন, নির্দিষ্ট হাইটে কার্ভটা উঠছে। আর এটা কি? ডিরেকশন চেঞ্জ হচ্ছে, মানে হরাইজন্টালে একদিক থেকে আরেক দিকে আমি এগিয়ে যাচ্ছি। তাহলে বোঝা গেল হরাইজন্টাল কার্ভ আর ভার্টিক্যাল কার্ভ ব্যাপারটা? হ্যাঁ। আচ্ছা, তাহলে এই যে হরাইজন্টাল কার্ভ, এই হরাইজন্টাল কার্ভের আবার বিভিন্ন ক্যাটাগরি রয়েছে, সেগুলো কি কি এবার আমাদেরকে একটু দেখে নিতে হবে। হরাইজন্টাল কার্ভের টোটাল 5টা ক্যাটাগরি রয়েছে। প্রথমটা কি?
প্রথমটা হচ্ছে সিম্পল সার্কুলার কার্ভ। দুই নম্বরটা কি? দুই নম্বর হচ্ছে কম্পাউন্ড কার্ভ। তিন নম্বর রিভার্স কার্ভ। চার নম্বর ট্রানজিশন কার্ভ। পাঁচ নম্বর ল্যামনিস্কেট কার্ভ। এবারে ল্যামনিস্কেট কার্ভ যেটা, এর ধারণা খুব একটা স্বচ্ছ নয়। মোটামুটি এটা ট্রানজিশন কার্ভেরই সমতুল্য। ঠিক আছে, এটা নিয়ে খুব একটা বেশি আলোচনা করা হয় না। মেনলি আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে এই চারটে: সিম্পল সার্কুলার কার্ভ, কম্পাউন্ড কার্ভ, রিভার্স কার্ভ, ট্রানজিশন কার্ভ। কোনো কোনো বইতে ল্যামনিস্কেট বলে আলাদা করে কার্ভ দেখানো হয়, কিন্তু এটা ট্রানজিশন কার্ভের মতনই একটা কার্ভ। আবার কোনো কোনো বইতে কি করা হয়েছে, কম্বাইন হিসেবে একটা কার্ভ দেখানো হয়, যেখানে তোমার দু রকমের কার্ভ হয়তো একই সাথে হচ্ছে, সেগুলোকে কম্বিনেশন অফ কার্ভ হিসেবে দেখানো হয়। ঠিক আছে, তো মেনলি আমাদের কাছে চার ধরনের কার্ভ আমরা দেখবো হরাইজন্টাল কার্ভের মধ্যে। সেটা হচ্ছে সিম্পল সার্কুলার কার্ভ, কম্পাউন্ড কার্ভ, রিভার্স কার্ভ এবং ট্রানজিশন কার্ভ। চারটে দেখবো আমরা। তাহলে এই চারটের মধ্যে একদম প্রথমটা নিয়ে আগে আলোচনা করি, সিম্পল সার্কুলার কার্ভ। আগে একটা ছবি আঁকি, তাহলে জিনিসটা ক্লিয়ার হবে। তোরা কি ছবিটা এঁকে ফেলেছিস? হ্যাঁ, ঠিকই আছে, আমারটা এটা একটু টেরা হয়েছে, একটু আমি কারেকশন করে আঁকছি। হ্যাঁ, অ্যাকচুয়ালি এই লাইনটা আর ওই লাইনটা সিঙ্গেল লাইন হয়। এই ছবিটার ক্ষেত্রে দেখো, এখানে যেটা হয়েছে, আমি ছোট ছোট করে বলে দিচ্ছি, জাস্ট পয়েন্ট হিসেবে পাশে পাশে লিখে নাও। এইটা হচ্ছে T1 পয়েন্ট, এই যে জয়েন্টটা, এটা হচ্ছে T1, এটা হচ্ছে T2, এটা হচ্ছে আমাদের ডিফ্লেক্টেড অ্যাঙ্গেল। এবার নাম দিয়ে দিই একটা, এটা ধরো A, এটা B, এটা C, এটা হচ্ছে আমাদের অরিজিন বা সেন্টার, তাই ও দিলাম।
আর এগুলো হচ্ছে আমাদের এক একটা কার্ভের রেডিয়াস। ঠিক আছে, তাহলে সিম্পল সার্কুলার কার্ভ যেটা, এর ক্ষেত্রে কি হয়, একটা কনস্ট্যান্ট রেডিয়াস হয়। কনস্ট্যান্ট রেডিয়াস মানে এই যে একটা সাইডে আর হলো, আর একটা সাইডেও কিন্তু এই আর রেডিয়াসই থাকবে, রেডিয়াসের কোনো পরিবর্তন হবে না। আর কি হবে, এর ট্যানজেন্ট কটা থাকে, ট্যানজেন্ট হচ্ছে দুটো, 2 নাম্বার। কোনটা কোনটা, এই যে T1 এবং T2। ঠিক আছে, এ বি যেটা এই লাইনের ক্ষেত্রে একটা ট্যানজেন্ট, এবং ডিসি এই দুটো হচ্ছে একটা আর একটা ট্যানজেন্ট। তাহলে T1 T2 দিয়ে এখানে ট্যানজেন্ট পয়েন্টকে দেখানো হয়েছে, আর এইটা একটা ট্যানজেন্ট, এটা একটা ট্যানজেন্ট, তাহলে দুখানা ট্যানজেন্ট এখানে আমরা দেখতে পাচ্ছি। এই কার্ভটাকে আঁকার জন্য দুটো ট্যানজেন্টের সাহায্য নেওয়া হয়েছে। আর এর যে সেন্টার, সেন্টার কিন্তু একটাই সেন্টার থাকছে, যেটা অরিজিন ও। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমার সিম্পল সার্কুলার কার্ভ। বোঝা গেছে? বোঝা গেছে এটা? হ্যাঁ ম্যাম। দিদি আরেকবার বলো, শুনতে পাইনি। কোন জায়গাটা বলো? প্রথম থেকে আমার একটু নেটওয়ার্কের প্রবলেম ছিল, শুনতে পাইনি। আচ্ছা, বললাম ধরো একটা লাইন দিয়ে তুমি যাচ্ছ, এবি লাইন, সেটা ডিফ্লেক্টেড হয়ে গিয়ে বিসি লাইনে তুমি আবার ঘুরে আসছো। সেই ক্ষেত্রে এই যে এবি লাইন দিয়ে, এবি লাইনের যে T1 পয়েন্ট এবং বিসি লাইনের যে T2 পয়েন্ট, এই দুটো পয়েন্টকে আমি একটা কার্ভ দিয়ে যোগ করছি, যার রেডিয়াস হচ্ছে আর। এই আরটা বোথ সাইডেই হচ্ছে এবং আর এর ভ্যালু সেম হচ্ছে, কনস্ট্যান্ট রেডিয়াস। ঠিক আছে, কারণ কনস্ট্যান্ট রেডিয়াস কেন, তোমরা তো মনে হবে দিদি তাহলে তো যে কার্ভের ক্ষেত্রে তো সব একটাই রেডিয়াস হয়, একই রকম রেডিয়াস কিন্তু হয় না। ঠিক আছে, এই যে আমরা ভ্যারাইটিস কার্ভ গুলো পড়বো সেক্ষেত্রে দেখতে পাবো যে এক একটা কার্ভের ক্ষেত্রে এক রকম কিন্তু নেচার আছে। তো এই কার্ভের নেচারে দেখা যাচ্ছে কি না, এই যে ট্যানজেন্ট যেগুলো এই আর্কের বা এই কার্ভের ক্ষেত্রে, এর যে একটা ট্যানজেন্ট, দেখো এই পয়েন্ট, এই কার্ভটা যদি আসে আরো যদি বেড়ে যায়, আরো যদি বেড়ে যায়, সেক্ষেত্রে এটা কিন্তু একটা ট্যানজেন্ট, এটা কিন্তু একটা ট্যানজেন্ট, তাই না? এটা একটা ট্যানজেন্ট। তাহলে এই যে দুটো ট্যানজেন্ট, এই ট্যানজেন্ট পয়েন্ট পয়েন্ট দুটো হবে, বোথ সাইডে দুটো, আর সেন্টারও একটাই থাকবে। আর কি হবে, দুটো সেম রেডিয়াস থাকবে, সেই জিনিসটা এখানে লিখেছি। তাহলে এই ধরনের ফিচার্স যেখানে দেখতে পাবো সেটা হচ্ছে আমাদের সিম্পল সার্কুলার কার্ভ। বোঝা গেছে? হ্যাঁ, বোঝা গেছে। এবার নেক্সট যেটা দেখবো সেটা হচ্ছে কম্পাউন্ড কার্ভ।
এই ছবিটার ক্ষেত্রে দেখো, আমি আগে ফিচার্সটা লিখিয়ে দিই, তাহলে জিনিসটা বুঝতে সুবিধা হবে। কম্পাউন্ড কার্ভের ক্ষেত্রে কি হয়, এটা লেখো, consist of two or more arc with different radii. আর কি হয়, সেম সাইড কার্ভ। আর কি হয়, with a common tangent। তাহলে দেখো বিষয়টা কি, এখানে যেটা হচ্ছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে কার্ভ এখানে একটাই দেখতে পাচ্ছি, কিন্তু যদি আর্কের কথা বলি, আর্ক এখানে দুই রকমের আছে। কি কি, আমি যদি একটু কালারটা চেঞ্জ করে বোঝাতে পারি তোমাদেরকে, এইখান থেকে এইটুকু, এই যে পোর্শনটা, এই পোর্শনের ক্ষেত্রে রেডিয়াস দেখো আলাদা, এইটা হচ্ছে R1, এটাও R1, তাই না? তাহলে এই আর্কটুকু কিন্তু আলাদা, এইটা একটা আর্ক। আবার তার পরের যে পোর্শনটুকু, এইখান থেকে যদি এই আর্কটার কথা চিন্তা করি, এটার দেখো রেডিয়াসটা বড়, তাই না? এখানে R2 রেডিয়াস। তাহলে এখানে কি লিখেছি, কনসিস্ট অফ টু অর মোর আর্ক উইথ ডিফারেন্ট রেডি, মানে দুই রকমের রেডিয়াস থাকবে, আলাদা আলাদা রেডিয়াসের দুখানা আর্ক যখন একসাথে যাচ্ছে, একটাই কার্ভ কিন্তু দু রকমের আর্ক এর সাথে মিশে আছে। আর এই যে কার্ভ দুটো, তারা কিন্তু সেম সাইডে থাকে, সেম সাইড কার্ভ, দেখো একই সাইডে আছে, কোনো আলাদা সাইডে নেই। আলাদা বলতে কি, অপোজিট সাইডে নেই, সেম সাইডে আছে। আর উইথ এ কমন ট্যানজেন্ট, এই দুটো যে কার্ভ আঁকা হয়েছে, দুটো কার্ভ, দুটো যে আর্ক আঁকা হয়েছে, তাদের কিন্তু একটা কমন ট্যানজেন্ট রয়েছে। কোনটা, এই যে পয়েন্ট, এটা যদি T1 পয়েন্ট হয়, এইটা তাহলে T2 পয়েন্ট, এইটা হচ্ছে T3 পয়েন্ট। এর মধ্যে T1 ট্যানজেন্টটা আলাদা, T3 ট্যানজেন্টটা আলাদা, কিন্তু এই T2 যে ট্যানজেন্টটা রয়েছে, এটা কিন্তু প্রথম যে আমার আর্ক, সেটার জন্য যেরকম একটা ট্যানজেন্ট হিসেবে কাজ করছে, আবার এই পরবর্তী যে আমার কার্ভটা রয়েছে সেটার ক্ষেত্রেও কিন্তু আরেকটা, মানে সেম ট্যানজেন্ট হিসেবেই কাজ করছে। মানে প্রথমটার জন্য যদি আমি দেখি, প্রথমটার ক্ষেত্রে এইটা একটা ট্যানজেন্ট, এইটা একটা ট্যানজেন্ট। আবার দ্বিতীয়টার ক্ষেত্রেও যদি দেখি, তাহলেও আবার এটাই সেম একটা ট্যানজেন্ট, আবার এইটা একটা আলাদা ট্যানজেন্ট, তাই না? তার মানে দুজনের ক্ষেত্রেই এই যে লাইনটা, এটা কিন্তু সিমিলার, সেম, তাই তো? তাহলে কমন ট্যানজেন্ট, দুজনেই শেয়ার করছে একটা ট্যানজেন্টকে। বুঝতে পেরেছো? এই জন্য এটাকে কি বলা হচ্ছে, কম্পাউন্ড কার্ভ বলা হচ্ছে। ক্লিয়ার? বাকি দিদি এই কার্ডটা থাকবে কোথায়, মানে ওটা না হয় রাস্তার বাঁকে থাকবে, এটা কোথায় থাকবে? এগুলো তাই থাকে, এই সমস্ত কার্ভ যেগুলো আমরা পড়ছি না, এই সমস্ত কার্ভ গুলো আমাদের প্রয়োজন হয় কোথায়, রোডস এর প্রয়োজন হয়, আর রেলওয়েজ এর প্রয়োজন হয়। ঠিক আছে, এগুলো সবটাই রোডস আর রেলওয়ের জন্যই পড়ানো হয় আমাদেরকে। এগুলো কার্ভের যে ক্লাসিফিকেশন আছে, বিভিন্ন রকমের কার্ভ বিভিন্ন রকমের হয়, তার টাইপ গুলো আমরা দেখছি। এই যে রাস্তায় যখন তুমি টার্নিং নাও, এরকম টার্নিং এ আমরা কার্ভ দেখতে পাই, তুমি কি জানো এটা কোন ধরনের কার্ভ? জানো না, সেটা জানানোর জন্যই তোমাকে এই জিনিসটা পড়ানো হচ্ছে।
নেক্সট যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের রিভার্স কার্ভ। এটা একদমই অন্যরকম, খুব মজা লাগবে দেখে। এই হচ্ছে রিভার্স কার্ভের ছবি। এর ফিচার্সে আমরা কি দেখতে পাই? কি লিখলাম না, কনসিস্ট অফ টু আর্ক। দুখানা আর্ক কিন্তু এখানে দেখা যায়। কি কি আর্ক দেখতে পাবো? এই হচ্ছে একটা আর্ক, এবং এই হচ্ছে আর একটা আর্ক, দুটো আর্ক। তারা কি করে আছে? বেন্ড হয়ে আছে কোন দিকে? অপোজিট ডিরেকশনে। তাহলে এইটা যদি সোজা হয়, এটা তার রিভার্স ডিরেকশনে আছে, উল্টো দিকে আছে, অপোজিট ডিরেকশনে আছে, যে কারণে এটার নাম হচ্ছে রিভার্স কার্ভ। ঠিক আছে, রিভার্স কন্ডিশনে থাকে। আর কি আছে? রেডি মে বি ডিফারেন্ট অর ইকুয়াল। তাহলে এদের যে রেডিয়াস, এদের রেডিয়াস কোনগুলো? প্রথমটার ক্ষেত্রে এটা রেডিয়াস, দ্বিতীয়টার ক্ষেত্রে এটা রেডিয়াস,
তাহলে এই যে R1 এবং R2 এদের ভ্যালু ইকুয়াল হতে পারে, আবার এরা আলাদাও কিন্তু হতে পারে। মানে দেখা গেল এই দিকের যে কার্ভটা আছে এটা ধরো কার্ভ 1, এটা ধরো কার্ভ 2, দেখা গেল কার্ভ 2 যেটা রয়েছে সেটা দেখা গেল সাইজে বড় অনেকটা, এটা হতেই পারে। সেক্ষেত্রে আলাদা আলাদা কার্ভ হচ্ছে, আলাদা সাইজ হচ্ছে বা রেডিয়াসটা আলাদা হচ্ছে, এটা হয়। আর কি আছে এদের মধ্যে একটা কমন ট্যানজেন্ট রয়েছে। তাহলে এই যে প্রথমে যদি আমি নামকরণ করি, ধরো এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি, যদি আমি এই ট্যানজেন্ট গুলোকে দেখি, তাহলে প্রথমটার ক্ষেত্রে ট্যানজেন্ট হচ্ছে এ বি আর বিসি, আর দ্বিতীয়টার ক্ষেত্রে ট্যানজেন্ট বিসি আর সিডি। তাহলে দেখো দুটোর ক্ষেত্রেই কমন কি বিসিটা, তাহলে একটা কিন্তু কমন ট্যানজেন্ট রয়েছে। ঠিক আছে, এই হচ্ছে রিভার্স কার্ভ। বলো, কারোর বুঝতে অসুবিধা নেই তো? হ্যাঁ, বুঝতে পেরেছি। ট্রানজিশন কার্ভ, ট্রানজিশন কার্ভের বিষয়টা কি? যেখানে কি করা হচ্ছে, এটা একটা জাংশন হিসেবে আমি দেখতে পারি, যে ধরো একটা স্ট্রেট লাইন যাচ্ছে, স্ট্রেট লাইন থেকে হঠাৎ করে আমি একটা কার্ভ তৈরি করে দিলাম, তো এখানে কারোর টার্নিং এর ক্ষেত্রে অসুবিধা হতে পারে। সেক্ষেত্রে সিম্পল সার্কুলার কার্ভ এবং একটা স্ট্রেট লাইনকে ডাইরেক্টলি যোগ না করে একটা অন্য কার্ভের মাধ্যমে যোগ করা হয়। মানে বিষয়টা এরকম, এটা একটা লাইন আছে, এইটা আমার একটা লাইন, এরা দুজনেই কিন্তু ডিরেকশন আলাদা। এদের জন্য ঠিক করা হলো যে এই একটা সিম্পল সার্কুলার কার্ভ এদেরকে দিয়ে জয়েন করানো হবে। কিন্তু সিম্পল সার্কুলার কার্ভ দিলে কোনো মানুষ এরকম হুট করে স্ট্রেট লাইন থেকে এখানে ঢুকে গেলে চাপ হয়ে যাবে, করতে পারবে না, ঘুরতে পারবে না। মানে সেই জন্য কি করা হয়, এই স্টার্টিং থেকে শুরু করে আস্তে 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 একটা কার্ভ দিয়ে এটাকে মিলানো হয়। আবার এখান থেকে একটা কার্ভ দিয়ে আস্তে 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 এটাকে মিলানো হয় স্ট্রেট লাইনের সঙ্গে, অনেকটা দুধ দিয়ে ঘুরিয়ে তারপরে একটা সিম্পল সার্কুলার কার্ভের সঙ্গে এটাকে জয়েন করানো হয়। এইখানটাতে কি হয় ঘটনাটা, এইখানে দেখা যায় যে এখানে দেখা যায় যে এখানে দু রকমের কার্ভ দেখা যায়। এইখান থেকে এইটুকু হচ্ছে তোমার সিম্পল সার্কুলার কার্ভ, আর এইখান থেকে এইটুকু বা এইখান থেকে এইটুকু, এটাও তো একটা কার্ভ। এই যে কার্ভটা, এই কার্ভের ক্ষেত্রে রেডিয়াস গুলোকে আমরা বুঝতে পারি না। বুঝতে পারি না কেন? বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম রেডিয়াস। এইখানটাতে ধরো এইটুকু রেডিয়াস, এখানকার রেডিয়াস হতে গেলে দেখা গেলো একটু বড় হলো, এখানকার রেডিয়াস আর একটু বড় হলো, প্রতি মুহূর্তে রেডিয়াসের পরিবর্তন হচ্ছে। ঠিক আছে, যে কারণে এটাকে ট্রানজিশন বলা হয়। ফিচার্স এর মধ্যে আমি কি লিখবো? ফিচার্স এর মধ্যে খালি এর সংজ্ঞাটা একটুখানি লিখে দিতে পারি, যে এ কার উইথ ভ্যারিয়েবল রেডি is called
ট্রানজিশন কার্ভ। এর থেকে বেশি কিছু প্রয়োজন নেই। বোঝা গেছে? এবার এই চ্যাপ্টারের একটা বড় কোশ্চেন, যেটা 8 নম্বরের পরীক্ষায় আসে। কি প্রশ্ন আসে? প্রশ্নটা এরকম দেয়, draw a simple circular curve with its usual notation. ঠিক আছে, এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় দেয় এবং এটাতে প্রায় 6 থেকে 8 নম্বর কিন্তু থাকে। কোনো কোনো জায়গায় 6 দেয়, কোনো কোনো সময় এটাকে 8 দেয়। ঠিক আছে, এই প্রশ্নের ক্ষেত্রে আমাদের কি করতে হয়? একটা সিম্পল এটা সিম্পল সার্কুলার কার্ভ, তার একটা সুন্দর করে ছবি আঁকতে হয়। অবশ্যই স্কেল রুল ইউজ করে পরীক্ষার সময় করবে, এবং কোনটাকে কি বলে সেটাকে কিন্তু পরিষ্কার লিখে আসতে হয়। যেটা আমি এখন তোমাদেরকে এখানে করাবো, সেটা কিন্তু তোমরা করবে। হ্যাঁ, এটা প্র্যাকটিস করবে।
ছবিটা সবার আঁকা হয়ে গেলে আমাকে বলবে, হ্যাঁ? প্রত্যেকের কি আঁকা হয়ে গেছে এটা? হ্যাঁ ম্যাম। আচ্ছা, এবার এর একটা ইউজুয়াল নোটেশন আছে যে কোনটাকে আমরা কি নামে ডাকি, হ্যাঁ? সেই জিনিসটা কিন্তু আমাদের পরীক্ষায় লিখতে হয়। সেটা আমরা একটুখানি এখানে লিখে নেব যে কোনটাকে আমরা কি বলে ডাকবো। এ বি আর যে বিসি রয়েছে, এ বি আর বিসির নাম কি? এই এ থেকে বি এবং বি থেকে সি লাইনগুলো ফলো করো ভালো করে। এই দুটোকে আমরা বলবো ট্যানজেন্ট অফ কার্ভ। ট্যানজেন্ট অফ কার্ভ। এবার যেটা বি পয়েন্ট রয়েছে, এই যে এই পয়েন্টটা, পয়েন্ট বি, পয়েন্ট বি কে কি নামে ডাকা হয়? পয়েন্ট বি কে ডাকা হয় পয়েন্ট অফ ইন্টারসেকশন নামে। পয়েন্ট অফ ইন্টারসেকশন, পয়েন্ট অফ ইন্টারসেকশন। এটা আরো একটা নাম আছে, সেটা হচ্ছে ভার্টেক্স। ঠিক আছে, পয়েন্ট অফ ইন্টারসেকশন অর ভার্টেক্স, দুটো নামেই কিন্তু এটাকে ডাকা হয়। এটা একটা পয়েন্ট গেল, এটা একটা পয়েন্ট গেল। আর কি কি নোটেশন আছে? এবার হচ্ছে ফাই। ফাই কে আমরা কি নামে ডাকি? একদম ক্লাসের প্রথমেই বলেছি, ফাই যেটা সেটা হচ্ছে আমাদের ডিফ্লেক্টেড অ্যাঙ্গেল, তাই তো? এটাকে আমরা বলি অ্যাঙ্গেল অফ ডিফ্লেকশন। অ্যাঙ্গেল অফ ডিফ্লেকশন। আচ্ছা, এবার এই ফাই এর পরে এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটাকে আবার আই নামে ডাকা হয়। আই নামে ডাকা হয়। আই তাহলে কি? আই কে আমরা বলবো অ্যাঙ্গেল অফ ইন্টারসেকশন। অ্যাঙ্গেল অফ ইন্টারসেকশন। আচ্ছা, এখানে যে T1 T2 পয়েন্ট আছে সেইগুলোকে কি নামে ডাকবো? T1 আর T2 কে আমরা ডাকি ট্যানজেন্ট পয়েন্ট হিসেবে। মানে যে পয়েন্ট থেকে কার্ভটা শুরু হচ্ছে, যে ট্যানজেন্ট পয়েন্ট থেকে কার্ভ শুরু হচ্ছে, তাই হচ্ছে T1 and T2। আচ্ছা, তাহলে এই যে বি T1 যেটা আছে, বি থেকে T1 পর্যন্ত যে লেন্থটা, একই রকম করে বি T2, বি থেকে T1 বা বি থেকে T2, এই যে লেন্থ, এটাকে কি বলবো? এটা হচ্ছে ট্যানজেন্ট লেন্থ। ঠিক আছে, ট্যানজেন্ট লেন্থ। আচ্ছা, আর কি করবো? আচ্ছা, আর একটা জিনিস একটু বলে নিই, সেটা হচ্ছে যদি তোমার কার্ভটা, এটা জাস্ট বলে দিচ্ছি, লেখার কোনো দরকার নাই, যদি কার্ভটা রাইট সাইডে যায় তাহলে সেটা হচ্ছে রাইট হ্যান্ড কার্ভ। আর যদি ডিফ্লেকশনটা দেখি যে লেফট সাইডে হচ্ছে, তাহলে সেটা লেফট হ্যান্ড কার্ভ হিসেবে আমরা বলি। ঠিক আছে, রাইট হ্যান্ডে যদি আমাদের ডিফ্লেকশন হয় তাহলে রাইট হ্যান্ড কার্ভ, লেফট হ্যান্ডে যদি ডিফ্লেকশন হয় তাহলে সেটা লেফট হ্যান্ড কার্ভ হয়ে যায়। চলো, তাহলে এবার এ বি যে লাইনটা রয়েছে, এ থেকে বি,
সেটাকে আমরা কি বলবো? রিয়ার ট্যানজেন্ট। আর বি থেকে সি যেটা, সেটাকে আমরা বলবো ফরওয়ার্ড ট্যানজেন্ট। এটুকু হয়েছে? এটুকু হয়েছে? নেক্সট দেখো, এই পাশে লিখছি, হ্যাঁ। স্ট্রেট লাইন, স্ট্রেট লাইন T1 D T2, কোন পয়েন্টটা? দেখো T1 D T2, যে স্ট্রেট লাইনটা যেটা দেখতে পাচ্ছ, এই যে স্ট্রেট লাইন যেটা ড্র করা হয়েছে, এই স্ট্রেট লাইনটার কথা বলা হচ্ছে। এই স্ট্রেট লাইনটা T1 D T2, এইটার নাম কি? এইটাকে আমরা বলবো লং কর্ড। ঠিক আছে, এটার নাম হচ্ছে লং কর্ড। তাহলে T1 E T2 যেটা রয়েছে সেটার নাম কি? দেখো উপর দিকে একটা কার্ভ উঠে গেছে, সেটা হচ্ছে T1 E T2। তোমাদের খাতায় ছবি আছে, খাতার ছবিটাকে দেখো, তাহলে বুঝতে পারবে। আমাকে এখানে চেঞ্জ করতে হচ্ছে। এটার নাম কি? এটার নাম হচ্ছে লেন্থ অফ কার্ভ। হলো? আচ্ছা, এবার দেখো এই T1 E T2 যে কার্ভটা রয়েছে, তার মিড পয়েন্ট হচ্ছে E। তাহলে ই কে কি নামে ডাকা হয়? ই কে আমরা বলবো সামিট বা অ্যাপেক্স বলতে পারি। বিই, এটা হচ্ছে অ্যাপেক্স ডিস্টেন্স। বিই, এটা হচ্ছে ভার্স্ট সাইন, এই নামে ডাকা হয় এটাকে। কার্ভ তো তোমরা প্রত্যেকেই জানো, রেডিয়াস অফ কার্ভ। আর এদিকে পয়েন্ট T1 যেটা আছে, মানে যেখান থেকে ট্যানজেন্টটা শুরু হয়েছিল, T1 পয়েন্টকে আমরা বলতে পারি পয়েন্ট অফ কার্ভ, এই নামে ডাকা হয়। T1 T2 মধ্যে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে T2। T1 টা যেরকম কার্ভের স্টার্টিং এ থাকে, T2 টা কিন্তু কার্ভের এন্ডিং এ থাকে। কিন্তু T2 কে একটা স্পেশাল নামে ডাকা হয়, সেটা হচ্ছে পয়েন্ট অফ ট্যানজেন্সি। শর্ট কোশ্চেনে আসবে, পয়েন্ট অফ ট্যানজেন্সি কোনটাকে বলে, স্টার্টিং অফ কার্ভ নাকি এন্ডিং অফ কার্ভ? তাহলে এটা হচ্ছে আমাদের এন্ডিং অফ কার্ভ। ঠিক আছে, পয়েন্ট অফ ট্যানজেন্সি। ব্যাস, আমাদের পরীক্ষা যদি প্রশ্নটা আসে, যেটা আমি এখনই লেখালাম,
যে draw a simple circular curve with its usual notation, সেক্ষেত্রে কিন্তু এই পুরো ছবিটাকে এঁকে নিয়ে এই যে কটা পয়েন্ট আমি লেখালাম সে কটা পয়েন্ট কিন্তু এক্সামে লিখে আসতে হবে। ঠিক আছে, পারা যাবে তো এটা? পারা যাবে? ম্যাম এটা পুরোটা লিখতে হবে এক্সামে? এটা পুরোটা লিখতে হবে এক্সামে। এটা কত নম্বরে আসতে পারে? 6 থেকে 8 নম্বর। আচ্ছা। যদি ইন কেস পুরোটা নাও পারো, পুরোটাই লেখার চেষ্টা করবে। যদি না পারো তাহলে অ্যাটলিস্ট এই পয়েন্ট গুলো লিখবে, ঠিক আছে? এবিবিসি, পয়েন্ট বি, হাই, আই, ঠিক আছে? তারপরে হচ্ছে তোমার T1 T2, তারপরে T1 T2, আর তো পারবে রেডিয়াস অফ কার্ভ, আর এই দুটো, এই কয়টা অন্তত চেষ্টা করো লেখার, ঠিক আছে? সবগুলোই লিখলে ফুল নাম্বার পাবে। এবার যদি কিছু বাদ পড়ে সেক্ষেত্রে নাম্বার কাটতে পারে। তো যদি মনে করো যে না মনে থাকছে না, ভুলে যাব, ভুলে যাওয়ার কথা না, কারণ যেহেতু ছবি দেখে তোমরা আঁকবে, তো মানে ছবি দেখে লিখবে, ছবি দেখলে প্রত্যেকটা লাইনই তো মনে থাকবে যে কোনটা আঁকলাম, কোনটার নাম কি আছে। এটা একবার করে ভালো করে বাড়িতে প্র্যাকটিস করবে, ঠিক আছে? এটা প্র্যাকটিস না করলে হবে না। 2-3 বার করে এটা একে একে প্র্যাকটিস করতে হবে এবং প্রত্যেকটা নাম সেগুলো মনে থাকছে কিনা সেগুলো দেখতে হবে। এবার একটা জিনিস বলবো, সেটা হচ্ছে ডিগ্রি অফ কার্ভ কি জিনিস, ঠিক আছে? ডিগ্রি অফ কার্ভটা আমরা দেখবো। ডিগ্রি অফ কার্ভ কি জিনিস ওটা একটু দেখি। দেখো অনেক ক্ষেত্রে কি হয় যে এই যে আমরা কার্ভ আঁকছি, তার তো অনেক বড় বড় রেডিয়াস হয়। এবার বাস্তবিক প্রয়োগের ক্ষেত্রে দেখা যায় কি, এমন কোনো একটা জায়গায় রোড তৈরি হচ্ছে যার রেডিয়াস হচ্ছে অনেক বড়। ধরো ক্যালকুলেশন তো আমরা নর্মালি মিটারে করি, কিন্তু ওই কার্ভের ক্ষেত্রে দেখা যায় রেডিয়াস এতটাই বড় যে আমাদের ক্যালকুলেশনের জন্য অসুবিধাজনক হয়ে যায় রেডিয়াসের ভ্যালুটা পুট করতে। তো সেক্ষেত্রে আমরা কিভাবে ডিনোট করি? সেক্ষেত্রে আমরা করি, আমাদের নর্মালি যে চেন গুলো হয়, যেটা দিয়ে মেজারমেন্ট হয়, সেগুলো 30 মিটারের বা 20 মিটারের হয়, তাই তো? তো স্ট্যান্ডার্ড বললে আমরা 30 মিটার বলি, যে একটা স্ট্যান্ডার্ড চেন সেটা তাহলে 30 মিটারের হবে। 30 মিটারের চেনকে ইউনিট কর্ড হিসেবে ধরে নিয়ে সেই ইউনিট কর্ডটা তার সেন্টারে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে, সেই ডিগ্রি, সেই কত ডিগ্রি কোণ তৈরি হলো, সেই অ্যাঙ্গেলটাকেই দিয়ে আমরা ক্যালকুলেশনের সুবিধা ক্ষেত্রে কাজ করি। তাহলে ওই যে সেন্টারের যে অ্যাঙ্গেলটা সেটাকেই আমরা বলবো ডিগ্রি অফ কার্ভ। যদি ইউনিট কর্ড 30 মিটার হয়, মানে ধরো এখান একটা কার্ভকে আমি 30 মিটার করে ধরে নিলাম, তাহলে কর্ড কোনটা? এটা হচ্ছে কর্ড, মানে যেটাকে আমরা জ্যা বলি বৃত্তের ভাষায়, তাই তো? ওটা 30 মিটার। এই 30 মিটার জ্যার জন্য সেন্টারে যত ডিগ্রি কোণ উৎপন্ন করলো এটাকেই আমরা ডিগ্রি অফ কার্ভ বলি, যেটাকে ডি দিয়ে আমরা রিপ্রেজেন্ট করি, ঠিক আছে? কেন করি বললাম? তার কারণ হচ্ছে আমাদের বড় ভ্যালু পুট করতে অসুবিধা হয়, রেডিয়াস দিয়ে আমরা যখন ক্যালকুলেশন করতে পারি না, তখন গিয়ে আমরা হেল্প নিই কার? ডিগ্রি অফ কার্ভের হেল্প নিই। এবার যে ইউনিট কর্ডের জন্য সেন্টারে 1 ডিগ্রি কোণ উৎপন্ন করে সেটাকে 1 ডিগ্রি কার্ভ বলে। যদি সেন্টারে 2 ডিগ্রি থাকে তাহলে সেটাকে 2 ডিগ্রি কার্ভ বলে। যদি সেন্টারে 3 ডিগ্রি হয় তাহলে 3 ডিগ্রি কার্ভ বলে। এরকম করে কিন্তু কার্ভ গুলোকে আমরা
বলে থাকি। তাহলে যেহেতু হিসেবের জন্য আমরা রেডিয়াসের জায়গায় ডিগ্রি অফ কার্ভ ক্যালকুলেশন করছি, তাহলে নিশ্চয়ই ডিগ্রি অফ কার্ভ আর রেডিয়াসের মধ্যে কোনো না কোনো সম্পর্ক থাকবে, তাহলে আমরা ক্যালকুলেশন করছি কি করে? তাহলে নেক্সট কোশ্চেন যেটা আসবে সেটা হচ্ছে, এই যে আমাদের ডিগ্রি অফ কার্ভ এবং রেডিয়াস এদের মধ্যেকার রিলেশনশিপ। রিলেশন বিটুইন radius and degree of curve. দেখো আমি একটা ছবি আঁকছি, ধরো এটা একটা কার্ভ, এই কার্ভটার এটা হচ্ছে আমার ইউনিট কর্ড, এটা হচ্ছে তার রেডিয়াস, রেডিয়াসটা আর। আমি কি বলেছিলাম, ইউনিট কর্ডটা সেন্টারে যে অ্যাঙ্গেল তৈরি করবে সেটাই ডিগ্রি অফ কার্ভ, তার মানে এটা হচ্ছে আমার ডিগ্রি অফ কার্ভ ডি, তাই তো? তাহলে নাম দিয়ে আমি এটা দিলাম এ, এটা দিলাম বি, এটা দিলাম আমার সেন্টার মানে ও, আর এর মিডিলে আমি যদি এটাকে হাফ করে দিই, তাহলে এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা কত হবে গো? এই অ্যাঙ্গেলটা কত হবে বলো তো? বলো বলো, এই অ্যাঙ্গেলটা কত? D/2 হবে, মানে 15 হবে। D/2 হবে। অ্যাঙ্গেল জিজ্ঞেস করেছে তো, 15 কেন হবে? এবার হচ্ছে এই পয়েন্টটাকে যদি আমি সি বলি, এবার এ বি যেটা, এ বি কে আমি ধরেছিলাম 30 মিটার ইউনিট কর্ড, তাহলে এসি যেটা, এসি হচ্ছে হাফ অফ ইউনিট কর্ড, তাহলে এসির ভ্যালু কত হবে? 30/2 মানে 15 মিটার, তাই তো? তাহলে এসির ভ্যালু হয়ে গেল 15 মিটার। এ ও যেটা রয়েছে, এ ও হচ্ছে আমাদের কাছে রেডিয়াস মানে আর। এবার আমি যদি D/2 এর ভ্যালু বের করতে চাই, তাহলে কি লিখতে পারি এখানে? ধরো সাইন D/2, সাইন D/2 মানে আমি কি লিখতে পারি বলো দেখি? সাইন, সাইন মানে কি? লম্ব বাই অতি। তাহলে ভালো করে দেখো, আমি যদি এই ট্রায়াঙ্গেলটার ক্ষেত্রে ভাবি, এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে এটা হচ্ছে D/2, তাহলে এটার যদি আমি সাইন D/2 করি, তাহলে আমি কি পাবো? লম্ব বাই অতি, লম্ব বাই অতি করলে, লম্ব মানে কত? এসি, আর অতি মানে কত? এ ও। তাহলে সাইন D/2 ইকুয়াল টু এসি মানে 15 মিটার ডিভাইডেড বাই এ ও মানে আর। তাহলে ঘুরিয়ে যদি আমি আর এর ভ্যালু বের করতে চাই, আর মানে কি হবে? 15/sin D/2, তাই না? তাহলে এটাই হয়ে গেল সম্পর্ক, তার সঙ্গে রেডিয়াসের সঙ্গে ডিগ্রি অফ কার্ভের সম্পর্ক। এবার যেখানে ডিগ্রি অফ কার্ভ খুবই সামান্য হয়, খুবই অল্প পরিমাণ, যে 1 ডিগ্রির থেকেও দেখা গেল কম হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে ওই যে ভ্যালুটা মানে সাইন D/2 যেটা ছিল, সেটাকে আর ডিগ্রিতে না লিখে আমরা রেডিয়ানে বলি, ঠিক আছে? একটু লিখে নাও, when D is very small, sin D/2 may be taken as D/2 রেডিয়ান, ঠিক আছে? তখন আর ডিগ্রিতে না লিখে ওটাকে রেডিয়ানে প্রকাশ করে দিলাম।
কিন্তু আমরা সমস্ত কাজ কিসে করি? সমস্ত কাজ আমরা কিন্তু ডিগ্রিতেই করি, তাই না? তাহলে রেডিয়ানটাকে আমাদেরকে ডিগ্রিতে কনভার্ট করতে হবে। তাহলে এই সূত্র থেকেই যদি আমরা আবার ঘুরে আসি, এই সূত্র কি ছিল? R ইকুয়াল টু 15/sin d/2, তাই তো? কিন্তু এক্ষেত্রে যেহেতু আমরা এটাকে খুব স্মল ধরছি, তাই আমরা এখানে সাইনটাকে না লিখে ডাইরেক্ট d/2 কিন্তু লিখছি। কিন্তু d/2 কে এখন আমরা কিসে বলছি? রেডিয়ানে বলছি। তাহলে রেডিয়ান থেকে যদি আমাদেরকে ডিগ্রিতে কনভার্ট করতে হয়, তাহলে আমরা কি করি? কি করি? π/180 দিলে গুণ করি, তাই না? π/180 দিয়ে গুণ করে দিই। বেশ, তাহলে এবার যদি এটাকে উল্টে দিই, তাহলে আর ইকুয়াল টু কি হবে? দেখো 180টা উপরে উঠে যাবে, তাহলে 15 ইন্টু 180 বাই πd এটা আসছে। এবার খাতায় এই ক্যালকুলেটরে ক্যালকুলেশন করে দেখো আর এর ভ্যালু কত হচ্ছে। যদি 15 ইন্টু 180 বাই পাই এটা দিয়ে একটা ভ্যালু পাবে, এটার সাথে নিচে আমরা ডি হিসেবে পাবো। বলো এই মানটা কত আসছে? এই ভ্যালুটা বলো কত আসছে? 15 ইন্টু 180 ডিভাইডেড বাই পাই। দেখো এটার ভ্যালুটা আসবে 1718 পয়েন্ট সামথিং, 1718.9 এরকম টাইপের ভ্যালু আসবে। তো সেটা আমরা রাউন্ডে নিয়ে নেব, ঠিক আছে? 1719 বাই ডি লিখবো। তাহলে এটাই হয়ে যাবে আমাদের কাছে সম্পর্ক রেডিয়ানের সঙ্গে ডিগ্রি অফ কার্ভের। কিন্তু একটা জিনিস কিন্তু ভালো করে খেয়াল করতে হবে, পরীক্ষার সময় সব সময় যে ইউনিট কর্ড 30 মিটারের হবে সেটা কিন্তু নাও হতে পারে। একটু ঘুরিয়ে কোশ্চেন করলে দেখা গেল তোমাদেরকে যে ইউনিট কর্ড তার ভ্যালু চেঞ্জ করে দিতে পারে। ম্যাক্সিমাম ক্ষেত্রে যদি চেঞ্জ করে তাহলে কত করবে? ইউনিট কর্ডের ভ্যালু 20 মিটার করে দিতে পারে। যদি ইউনিট কর্ড 20 মিটার হয় তাহলে তার হাফ কত হবে? 10 মিটার। সেম ফর্মুলা তখন এটা 10 দিয়ে হবে, 10 ইন্টু 180 বাই পাই ডি। তো সেক্ষেত্রে দেখা যায় এটার ভ্যালু আসে 1146 বাই ডি, ঠিক আছে? মানে আর এর মান আসবে 1146 বাই ডি। দুটো হয়, তাহলে কি কি হলো? যখন ইউনিট কর্ড, আর একবার বলছি ভালো করে মিলিয়ে নাও, ইউনিট কর্ড যখন 30 মিটার তখন হচ্ছে কত? 1719 বাই ডি আর ইকুয়াল টু, আর যখন ইউনিট কর্ড 20 মিটার তখন আর এর ভ্যালু হবে 1146 বাই ডি। এটা আমার এক্সাক্ট মনে নাই, এটা 1145 না 1146 যে কোনো একটা হবে। তোমরা ভ্যালুটা একটু বসিয়ে দেখো তো। এই যে 10 ইন্টু 180 বাই পাই ডি কত আসছে একটু দেখে বলো তো? 1146 নাকি 1145? নিরুপমা একটু করে বলো তো আমাকে। কত এলো? কত এসেছে? কি রে হয়নি এখনো? প্রীতি কত হবে এটা? আর একবার দেখাও ওটা।
কত করতে বললাম? এখানে করতে বললাম 10 ইন্টু 180 বাই পাই। এটার ভ্যালুটা কত আসছে? ম্যাম 1146। ঠিকই করেছি, 1140 আসবে। ঠিক আছে, আজকে যেটুকু করালাম সেটুকু কোথাও কারো বুঝতে অসুবিধা আছে? সবাই বুঝতে পেরেছো? এই চ্যাপ্টারে কিন্তু ম্যাথ আছে, হ্যাঁ, নেক্সট দিন নিউমেরিক্যাল করাবো এখান থেকে। এইটুকু বোঝা গেছে তো? সেটুকু খালি বলো। হ্যাঁ ঠিক আছে, বুঝেছি। আচ্ছা, ঠিক আছে, চলো, গুড নাইট।